হসপিটাল থেকে মেরামত হওয়া সিসিটিভি ফুটেজে এক রহস্যময় মহিলার চেহারা ভেসে উঠল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক এবং স্রোত যখন অবশেষে সিকিউরিটি রুমের তালা ভেঙে যখন সেই সিসিটিভি ফুটেজটা লোপাট করে বেরিয়ে আসে, ঠিক সেই সময় সার্থক এবং স্রোত এসে সার্থকের বাবার কাছে হস্তান্তর করে সেই ভিডিওটা বলতে থাকে যে বাবা তুমি একবার সেই ভিডিওটা প্লে করে দেখো। তো ওদিকে রাই বলতে থাকে যে আঙ্কেল এই ভিডিওর মধ্যেই আছে সেই আসল রহস্য লুকিয়ে, যেখানে কিনা আমরা এতটুকু অন্তত বুঝতে পারবো যে কে সেই ব্যক্তি ছিল যে কিনা আমাকে ফাঁসানোর জন্য এরকম এতগুলো টাকা দিয়ে ভুয়া রিপোর্ট বানানোর চেষ্টা করেছে। তখন একথা বলা মাত্র যখন সেই সিসিটিভি ফুটেজটা প্লে করা হয়, ঠিক সেই সময় একটা মাস্ক পরা মহিলাকে দেখা মাত্র সকলে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এটা তো একটা রহস্য ও ঘেরা একটা মানুষ হয়ে গেল। দিদিভাই তুই একটা খেয়াল করে দেখেছিস সেই মহিলাটাকে তো কোনো মতেই চেনা যাচ্ছে না, কারণ যে মহিলাটা এই এতগুলো টাকা দিচ্ছে সেই মহিলাটা কিন্তু টোটালি খুব বেশি সতর্ক, যাতে সে ধরা না পড়ে যায় তার জন্য সে মাস্ক পরে এসেছে, দেখেছিস তো। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে যে যাই বলুক না কেন, যতই তার চালাক হোক না কেন, যে কোনো মূল্যে তাকে তো আমরা ধরবই। তখন একথা বলা মাত্র রাইয়ের চোখে হঠাৎ করে হাতে পড়া আংটিটা চোখে পড়ে যায়। রাই বলতে থাকে যে আঙ্কেল একটু জুম করা যাবে, কেন জানি না আমার মনে হচ্ছে যে হাতের আংটিটা আমি কোথাও একজন কারো হাতে দেখেছি, আমার আশপাশেই চেনা কারোর মধ্যেই। তখন একথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে রাই যে করেই হোক না কেন তুমি একটু প্লিজ নিজের মাথায় জোর দিয়ে একবার একটু ভাবার চেষ্টা করো তো যে কে এই রিংটা পরে, এরকম কোন ব্যক্তি আছে যাকে কিনা তুমি এই সেম রিংটা পরতে দেখেছো। তখন একথা বলা মাত্র রাই মনে করতে করতে এক পর্যায়ে বলতে থাকে যে এই সেম আংটিটাই তো আমি আমার শাশুড়ি মায়ের হাতে দেখেছি। তখন একথা বলা মাত্র শ্রুত অবাক হয়ে যায়, বলতে থাকে কী বলছিস তুই দিদিভাই, তার মানে কি আন্টি সেই ব্যক্তি যে কিনা তোকে ফাঁসানোর জন্য এই জঘন্য কাজটা করেছে। তখন রাই বলতে থাকে যে অবিশ্বাসের কোনো কিছুই হতে পারে না, কারণ সে তো আমাকে প্রথম দিন থেকেই বলেছে যে সে আমাকে মোটো সহ্য করতে পারে না, সে আমাকে পছন্দ করে না। এখন তার ছেলের জীবন থেকে আমাকে তাড়ানোর জন্য সে এই জঘন্য কাজটা করতেও পারে। অন্যদিকে কিছুক্ষণ বাদে আরও একজন মহিলার চেহারা ভেসে ওঠে, সেও মাস্ক পরা অবস্থায় সেই লোকটার সাথে কথা বলছে যে লোকটা কিনা রায়ের রিপোর্টটা বানিয়েছে। ওদিকে রায় বলতে থাকে যে একের পর এক রহস্য ঘেরা এই চেহারাগুলো আমি কী করে উদ্ঘাটন করবো বলতো স্রোত, আমার তো এখন আর ভালো লাগছে না এইসব। তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই এত তাড়াতাড়ি ধৈর্য হারা হয়ে গেলে কী করে হবে বলতো, তুই তো আমাকে সবসময় বলিস যে সত্য উদ্ঘাটন করতে হলে একটু ধৈর্য ধরতে হয়, তাহলে একটু ধৈর্য ধর না। ওদিকে সার্থক বলতে থাকে যে দিদিভাই এই মহিলাটাকে আপনি চিনতে পারছেন। তখন কথা বলা মাত্র রায় বলতে থাকে যে না, আগের যে মহিলাটা ছিল কেন জানি আমার মনে হচ্ছে যে ওটা আমার শাশুড়ি মা হতে পারে, কিন্তু এখন যে মহিলাটা এসেছে তাকে তো আমি কোনো মতেই চিনতে পারছি না। কেন জানি না তার দৃষ্টিভঙ্গি কোনো কিছু দেখে আমার হাবভাবে মনে হচ্ছে না যে আমি তাকে কোনোদিনও দেখেছি। ওদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই তুই দেখিস আর না দেখিস, কিন্তু এই মহিলাটাকে আমি খুব ভালো করেই চিনি, কারণ আর যাই হোক না কেন আমরা একই মায়ের পেট থেকে বেরিয়ে হয়েছি তো তাই। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে স্রোত তুই কার কথা বলছিস বলতো, তুই কার দিকে ইঙ্গিত করছিস। তখন স্রোত বলতে থাকে দিদি ভাই তুই একটু খেয়াল করে দেখ, একটু জুম করে দেখ, এই মহিলাটা আর কেউই না, এটা হলো আমাদের মেজদি ভাই মানে নীলু। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে তুই এসব কী বলছিস বলতো, নীলু কবে থেকে, আবার বিয়ের পর থেকে তো নীলু কখনো এরকম সালোয়ার স্যুট পরেনি। তখন স্রোত বলতে থাকে দিদিভাই আজকেও পড়েছে যাতে ওর উপরে কেউ সন্দেহ না করে, তুই বুঝতে পারছিস না ও খুব বেশি চালাক, তাই ও তোকে বিপদে ফেলার জন্য এই জঘন্য কাজটা করেছে, তুই কেন সেটা বিশ্বাস করতে চাচ্ছিস না বলতো। তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।